হচ্ছে এটা বলেন শুরু করব এবং সবার কাছ থেকে আমরা শুনবো যারা গিয়েছিল এখানে। বেসিক্যালি আমরা গিয়েছিলাম প্রতিনিধি হিসাবে এবং আমাদের দায়িত্বটা অনেক বেশি থাকে। আর আমরা সবাই সব জায়গা থেকে যেহেতু নিয়ে গেছি সেই জায়গা থেকে সকলের বক্তব্যটা শোনাটা খুব দরকার। এবং যে বিষয়টা ঘটেছে ভেতরে যে জিনিসটা অ্যাকচুয়ালি ঘটেছে সেটা বাইরে আসা দরকার। বিভিন্ন সময় যেটা থাকে ভেতরে আর বাইরের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই জায়গাটা মুখ আর মুখোশের ব্যাপারে আমরা যাচ্ছি না। মিটিংটা অনেকক্ষণই হয়েছে এবং আমাদের দাবি যেটা ছিল বারবার ঘুরে ফিরে কিন্তু আমাদের যারা প্রতিনিধি ছিল ঘুরে ফিরে একই দাবিতে দিয়েছি। চেয়ারম্যান কিন্তু বলতে অনেকটা বাধ্য হয়েছে একই বিষয় আসছে, ঠিক আছে। এবং প্রথমে যদি সামারাইজ করি আমরা, আজকে ডেপুটেশনটা কি কোন রকম ভাবে সাকসেসফুল হলো না ফুললি আনসাকসেসফুল হলো? সে জায়গায় যদি বলা হয় পুরোপুরিভাবে সাকসেসফুল হয়নি, কারণ পুরোপুরিভাবে সাকসেসফুল তখনই হতো যদি লিস্টটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হতো। সেই জায়গায় আজকে ডেপুটেশনটা বেশ অনেকটা অংশে সাকসেসফুল আর কিছুটা অংশে কিন্তু সাকসেসফুল নয়। বিষয়টা কেমন? বিষয়টা আমরা সচেষ্ট হয়েছি এবং সেটা শেষ পর্যন্ত বোঝাতে পেরেছি যে লিস্টটা আমাদের দরকার এবং লিস্টটা দিলে সরকার বা এসএসসির কোনো সমস্যা হবে না বা থাকার কথা নয়। এটা কিন্তু আমরা বোঝাতে পেরেছি এবং চেয়ারম্যান কিন্তু নিজের মুখে এটা কিন্তু এত দিনে স্বীকার করে নিয়েছেন যে এই লিস্টটা দিলে কোন রকম ভাবে ক্ষতি হবে না। লাভ যদি কি হবে না হবে জানি না, কিন্তু কোনো ক্ষতি হবে না। এবং কোশ্চেন আসছে কোন লিস্টের কথা বলা হচ্ছে, এটা নিশ্চয়ই বড় অপেক্ষা রাখে না। যেহেতু WBUTA রেখেছে কোন লিস্ট চাইছে WBUTA এবং যা প্রতিনিধি এবং যারা প্রতিনিধি দিয়েছিল ওখানে বসে আছে কেউ নাকি নড়ছে? এবং যারা প্রতিনিধি গিয়েছিল তাদেরও কিন্তু সেম পালস ছিল। সে জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলেছি এবং উনি লাস্টের দিকে এটা বলেছেন, ওনার মুখ থেকে এটা এসছে। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি এই লিস্টটা দিলে কোন রকম সমস্যা নেই। আমরা যখন বললাম লিস্টটা তো অলরেডি পাবলিশ মানে ডিআই এন্ডে চলে গেছে, কিন্তু অফিসিয়ালি আপনারা সার্টিফাই করে জানেন, তাহলে লিস্টটা দিতে দেরি কোথায় যখন সমস্যা নেই? এখানে এই জায়গাটা একটু আনসাকসেসফুল জায়গায় আমরা আছি। একটুখানি পুরোনো কাশ্মীর ঘাটার মতো গল্প এসছে, কিন্তু একটুখানি অন্যরকম আছে। উনি যখন বললেন আমরা জুনিয়র লয়ারের সঙ্গে কথা বলেছি, আমাদের জুনিয়র লয়ার কুণাল বাবুর সঙ্গে কথা বলেছি, কিন্তু সিনিয়র লয়ার উনি আছেন বাইরে, ওনার ছেলের ওখানে গিয়েছেন এবং ওনার আসার কথা ছিল, উনি আসতে পারেননি। কয়েকদিন পরে আসবেন, ওটা 5 তারিখ বা তারপরে। আমি বললাম স্যার এটা কেমন হলো? আমরা 20 তারিখে এসেছিলাম, আপনি যে বললেন 2 দিন পরে আপনার সঙ্গে কনফারেন্স হবে, মানে আসার সঙ্গে কনফারেন্সের কি সম্পর্ক আসলে? উনি যখন বললেন আমরা জুনিয়র লয়ারের সঙ্গে বলেছি এই বিষয়টা এবং জুনিয়র লয়ার কোনোভাবেই কনফারেন্স এটা করতে পারেননি, মানে একটা ওনার সঙ্গে কনফারেন্স নাকি করাতে পারেননি। এটা আমাদের বিশ্বাসযোগ্য লাগেনি, কিন্তু তা হলে সম্মানী খাতিরে আমরা বলেছি ঠিক আছে, বুঝলাম আপনি এটা বলতে চাইছেন কনফারেন্স যেহেতু হয়নি। এটা কিন্তু যেটা বলছি এখন সেটা কিন্তু অনেকটা পরে মিটিং হয়েছে, অনেক আগে, মানে অনেকক্ষণ ধরে মিটিং হয়েছে। আমরা যেটা বলে সামারাইজ করছি শেষের দিকে। যেহেতু উনি বলছেন দেখুন আপনারা আজকে লিস্ট চাইছেন, সেই লিস্টটা আজকে যদি না দিতে পারি, যেহেতু কনফারেন্সটা সাকসেসফুল হয়নি, তার মানে লিস্ট দেবো না তো একবারও বলিনি, বা লিস্ট দিলে আমাদের ক্ষতি আছে। আগে যেমন বলছিলাম লিস্টটা দিলে অমুক হতে পারে, লিস্ট দিলেই ক্ষতি হতে পারে বা আপনাদের ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়টা বলছি না। লিস্টটা দরকার বুঝতে পারছি, আর লিস্টটা দিলে রিভিউটা হতে স্ট্রং হবে এবং স্ট্রং যদি হয় লিস্ট দেবো। আমি তখনই বললাম স্যার একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না,
রিভিউ স্ট্রং হলে লিস্ট দেবেন, এই বিষয়ে লয়ারের সঙ্গে কথা বলার দরকার নেই আপনার। রিভিউ স্ট্রং হোক, উইক হোক, কিছু না হোক, তাহলে আমাদের লিস্ট লাগবে, লিস্টটা আপনাকে দিতে হবে। এই তো বিষয়। উনি বলেন হ্যাঁ বুঝতে পেরেছি, লিস্টটা আমরা দেবো। এবং একটুখানি যেহেতু এটা সুপ্রিম কোর্টের ম্যাটার এবং পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে এবং একটা 6 মাসের এক্সটেনশন 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের চাকরিটা আছে বা স্যালারি পাচ্ছ, সেই জায়গায় দাঁড়িয়ে একবার সিনিয়র লয়ারকে দিয়ে আমরা সেটেল করে রিভিউ ফাইলটা করেছি। উনি রিভিউর জন্য সওয়াল জবাব করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা লিস্ট ওনাকে না জানিয়ে একেবারে যদি দিই, সেটা আমার ক্ষেত্রে একটা নৈতিকতার দিক থেকে আটকাচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছি যে লিস্টটা দিলে কোনো সমস্যা থাকার কথা নয়। এবার কি হলো, তাহলে কি করব? এবার আমাদের হয় দুটো অপশন আছে। উনি বলেছেন 5 তারিখের পরে এবং ডেটটা টেনে নিয়ে যাচ্ছিলেন 10 তারিখ 14 তারিখ, যেহেতু 14 তারিখ খুলবে। সেটা স্ট্রংলি আমরা অপোজিশন দিয়েছি যে এটা মানিনি আমরা, কারণ শেষ বেলায় গিয়ে মরে যাওয়ার পরে হরিনাম করে আর লাভ নেই। ঠিক আছে, 10 থেকে 14, 14 থেকে টেনে নিয়ে গিয়ে 15, 20, 16 দিয়ে আসতে কিছু হবে না, যে বোর্ডটা লিঙ্ক করা যাবে না, যেটা আগে হয়েছে। সেই জায়গাটা আমরা যেতে চাইনি। আমরা বলেছি ওটা 7 তারিখ কোন সোমবার করছে। উনি বললেন 7 তারিখটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, 5 তারিখ উনি বলেছেন 5 তারিখটা অনওয়ার্ড, 5, 6, 7 যদি কোনো কারণ না হয় তোমরা আবার আসবে, এসে আবার সে একই ব্যাপার হবে, এটা আমি চাইছি না। কিন্তু তোমরা মোটামুটি 10 তারিখ 10, 14টায় আসছে। আমরা বললাম না স্যার, এটা করা যাবে না, এটা যেহেতু আর্জেন্ট বিষয়, আপনি আপনার জুনিয়র দিয়ে ওনাকে যাতে কনফারেন্স করা সম্ভব হয় সেটা ব্যবস্থা করুন। উনি একটা বিষয়, আমরা যে খবরটা পেয়েছিলাম সেটা কিন্তু ভুল ছিল না। উনি কিন্তু বললেন আমি কিন্তু 4 তারিখের পরে দিল্লি যেতে পারি, কারণ উনি ভিসির থেকে ফিজিক্যালি বেশি কমফোর্টেবল, মানে লয়ার ভিসির থেকে ফিজিক্যালি বেশি কমফোর্টেবল। আমরা এই খবরটা পেয়েছিলাম, আমরা বলেছিলাম, গ্রুপে কয়েকজনকে বলেছিলাম, আমাদের চেয়ারম্যান স্যার দিল্লি যেতে পারেন 4 তারিখ বা তারপরে। উনি এটা বলছেন তাহলে একটা কাজ করো, ওটা 10 তারিখ উনি বারবার বলছিলেন। আমরা বললাম স্যার একটা কাজ আমরা করছি, 7 তারিখ আমরা বলছিলাম, সেই জায়গাতে একটুখানি শুনলাম ওটা 8 তারিখ মঙ্গলবার, এটা আপনাকে দিতে হবে, ইনশিওর করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যা যা করার, আপনার দিল্লি থেকে ফিজিক্যালি বসা বা আপনার প্রেস কনফারেন্স ভিসি করা, যাই হোক না কেন করে আপনি কিন্তু শর্ট আউট করবেন। মানে 20 তারিখের বিষয়টা আমরা যেমন 2 তারিখে একই জিনিস শুনলাম, আবার এই 8 তারিখে এসে যেন একই জিনিস না শুনি। এই হচ্ছে সামারিজ বিষয়। আর এই বিষয়ে আরো কয়েকটা জায়গা আছে, সেইগুলো রবিউলদা বা পল্লব দ্বারা বলেছিল, ওম দ্বারা বলেছিল, সেই বিষয়টা তাদের মুখ থেকে আমি শুনতে চাইছি। হ্যাঁ, আমি পুলক মন্ডল, আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে গিয়েছিলাম। এবার দাদা যেগুলো কথাগুলো বললো, এই কথাগুলো পুরো আমি সহমত জানাচ্ছি। এই কথাগুলোই হয়েছে এবং প্রচন্ড পরিমাণে বাগবিতণ্ডা হয়েছে ওনার সঙ্গে এই লিস্ট বার করা নিয়ে। মানে উনি প্রথম দিকে একটু হয়তো অপোজ করছিলেন, কিন্তু শেষ দিকে দেখিয়ে আমাদের যেটা একটু মনে হয়েছে, হয়তোবা উনি লিস্টটা পাবলিশ না করলেও অন্তত পক্ষে সুপ্রিম কোর্টের রিভিউয়ের সঙ্গে অ্যাটাচ করতে পারেন, এরকম একটা সহমত উনি জানিয়েছেন। আর দ্বিতীয়ত পরীক্ষার যে ব্যাপারটা, সেটা রবীন্দ্র স্যার বলবেন, উনি ওই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে বলেছেন। আর আরেকটা বিষয় যেটা নির্মল স্যার বললেন না, মানে একটা আশার একটা আলো, মানে চেয়ারম্যান স্যার যেটা বললেন যে আমাদের যখন মানে নিউ কেসটা চলছিল তখন যে আইনজীবীরা মোটেও আশার আলো দেখাতেন না, কিন্তু এখানে রিভিউয়ের ক্ষেত্রে বলছেন যে কিছুটা অন্তত আশার আলো নাকি ওনারা দেখাচ্ছেন, যে আইনজীবীরা আছেন। এইটুকু বলতে চাই, আর বেশি কিছু বলতে চাই না। নমস্কার সকলকে। যে বিষয়টা হলো, আমি উদয়পুর প্রিটিং জাস্টিসের পক্ষ থেকে উপস্থিত ছিলাম। আমি মেনলি যে বিষয়টা বলেছি সেটাই বলি। আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে, সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে টুকটাক। প্যানেল নিয়ে
বেশ নিয়ে কিরকম কি হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। মেঘমাইদা বলেছে, আমি কয়েকটা বিষয় একটু নোট করে নিই, যেগুলো আমি কি হচ্ছে এত? হ্যালো হ্যালো যে বিষয়গুলো আমি হ্যালো যে বিষয়গুলো নোট করেছি আমি সংক্ষেপে একটু বলছি, বুঝতে পারবেন। চেয়ারম্যানের মেন বক্তব্য যে মিস্টার গুপ্তা ছাড়া আমরা কিছু করব না আইনগত দিক থেকে। আইনগত দিক থেকে যা কিছু সিদ্ধান্ত হবে মিস্টার গুপ্তা নেবেন, তারপরে উনি যে পরামর্শ দেবেন সেই অনুযায়ী আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব। সিনিয়র উকিল ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নেব না। সেই কারণে লিস্ট দেওয়ার ব্যাপারে উনি বলেছেন, ওনার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেই আমরা এটা দিতে পারছি না। সেটা আগামী 4-5 তারিখের পরে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি, তখন আমরা সেটা জানাবো। নেক্সট যে বিষয়, রিভিউকে স্ট্রং করার জন্য একটা পয়েন্ট উনি বলেছেন যে নিট জাজমেন্টের যে বিষয়টা ছিল আমরা জানি সেটা অ্যাড করা হয়েছে, সেখান থেকে পজিটিভ কিছু আসতে পারে। আবার এটাও বলেছেন যদি পজিটিভ আসে সেটা ভালো, পজিটিভ না এলে সেটা আমরা বলতে পারবো না। আমরা পজিটিভ হবে বলে নিটের যে রায় ছিল সেটাকে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, নেক্সট যে বিষয়টা, মিস্টার গুপ্তার রিটেন ডকুমেন্ট নিয়ে মনে রাখবেন, রিটেন কোনো মৌখিক নয়। উনি যেটা বললেন যে মিস্টার গুপ্তার রিটেন ডকুমেন্ট নিয়ে স্যালারি শুরু করা হয়েছে, তারা যারা স্যালারি পাবে, কারা পাবে কারা পাবে না, সেটা গুপ্তার রিটেন ডকুমেন্ট নিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে যেটা দেওয়া হয়েছে ওইটাকে লিস্ট হিসেবে আমরা না করে বেশি ভালো হবে। লিস্ট কি দেবেন না দেবেন সেটা কিন্তু পরে আমরা জানতে পারবো। নেক্সট যে বিষয়টা, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা যেতে চাইছেন আনটেন্টেড লেখা না থাকলে নিচ্ছে না, এরকম আমাদের কাছে খবর আছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেটা সেখানে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আপনারা যদি স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড বলেন তাহলে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত? উনি বললেন যেটা সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে, সেক্ষেত্রে যে অথরিটি নিচ্ছে না সে তার বিরুদ্ধে কিছু করা যেতে পারে, তার বিরুদ্ধে কন্টেম্প্ট মামলা হতে পারে। কিন্তু ওনারা এই বিষয়টা কোনোভাবেই আনটেন্টেড লিখবেন না, সেটা ওনারা বলতে চাইছেন। আগামী দিনে কি হবে সেটা পরের বিষয়, কিন্তু আজকে যেটা বললো সেটা আমি বললাম। আর একটা বিষয়, লিস্ট জমা দেবো এরকম বলেছে, যেটা মিনময়টা বলছিল। এবার ফোরামের পক্ষ থেকে যেটা আমি ওনাকে লাস্টে তুলে ধরেছিলাম যে আমরা প্রত্যেকে খুব ভয় আছে। আমি এরকম বলেছিলাম যে আপনারা পজিটিভ আশা দেখাচ্ছেন, ঠিক আছে মানলাম, তাহলে পজিটিভ আশা কোথায় এলো? আপনারা এমন ভাবে ডেটটাকে ঠিক করেছেন যাতে করে আমরা সুপ্রিম কোর্টে না যেতে পারি, রেফারটা না দেখতে পারি, তার আগে সবকিছু শেষ করতে চাইছেন। কেন আপনারা এটাকে ডেটটাকে এক্সচেঞ্জ করাতে পারতেন, কিন্তু কেন করেননি? তার মানে আমরা এটা ধরে নিতে পারি আপনারা যোগ্যদের হয়ে কিছু করতে চাইছেন না। তখন উনি এটা বলছেন না না না, ব্যাপারটা এরকম নয়। উনি ব্যাপারটা একটু অন্যভাবে করে দিয়েছেন যে ডেটটা এক্সটেনশন করলেই যে আপনাদের ভালো হয়ে যাবে এটা তো কেউ বলেনি, বা এটা আদৌ হয়নি, আদৌ হবে কিনা আমরা তো বুঝতে পারছি না। উনি ব্যাপারটাকে ঘোরাতে চাইছেন। তো তারপরে বলেছি যদি ডেট এক্সটেনশন করা হয় তাহলে কি ক্ষতি হবে, আদৌ কি ক্ষতি হবে? উনি বলছেন যে অনেক প্রসেসিং রয়েছে, প্যানেল পাবলিক করতে হবে, পরীক্ষা নিতে হবে, এতগুলো ইন্টারভিউ, আমাদের সেন্টার ঠিক করতে হবে। তো এইটা ওনাকে বলা হলো যে 10 দিন বা 15 দিন যদি আমরা এক্সটেনশন করাই, 15 দিনে এমন কিছু আপনাদের ক্ষতি হবে না তাতে করে আপনার কোনো প্রসেস চালাতে পারবেন না। 15 দিন যদি এক্সটেনশন করা হয় তারপর কোনো রিভিউ পজিটিভ না নেগেটিভ কি হবে না হবে সেটা তো আমরা জানি না। যদি পজিটিভ হয় তো আমরা অন্তত পরীক্ষা ছাড়া মানসিকভাবে শান্তি পাবো। আমাদের জন্য এখন পর্যন্ত কোনো কিছু আপনারা করেননি, অন্তত এই কাজটা করুন যেন আমরা এখন কমপ্লিট না করতে হয়। রিভিউটা আগে দেখতে চাইছি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আবারও এক্সটেনশন করা সম্ভব কি সম্ভব নয়। সেই সঙ্গে একটা বিষয় ওনাকে মনে করিয়ে দিয়ে এসেছি। আর আরেকটা বিষয় যে এখানে বলেনি, এই ডেট এক্সটেনশন করার বিষয়টা ওনাকে কিন্তু আমি মোটামুটি ধরুন 20 থেকে 25 মিনিট ওনার সঙ্গে এটা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। উনি কোনোভাবেই
ব্যাপারটা রাজি হতে চাইছেন না। উনি বলছেন যে না, একটাই কথা ওনার, যে এই ডেট এক্সটেনশন করলেই যে আপনাদের রিভিউ বেঁচে যাবে, এই সিওরিটি তো আমাদের কোনো সিনিয়র অ্যাডভোকেট দেয়নি বা এটা যে কোনো পজিটিভ হবে, এই কথাটাই উনি বারবার বলতে চাইছেন। কিন্তু লাস্ট পর্যন্ত এটাকে ওনাকে নোট করতে আমরা বাধ্য করেছি। উনি নোট করেছেন এই ডেটটা এক্সটেনশন করার বিষয়ে। আমরা আশা রাখবো সেটা এক্সটেনশন হতে পারে, 10-11 তারিখের মধ্যে হয়তো আমরা এই বিষয়টা জানতে পারতে পারি কি হবে না হবে। আর যে বিষয়টা ত্রিপুরা কেস, যেটা আমরা এর আগে অনেক আলোচনা হয়েছে, সেটা নিয়েও আপনাকে নোট করে রাখতে বলেছি। পরে কি হবে সেটা কিন্তু আমরা পরে কি হবে সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। আপাতত নোটিফিকেশনের জন্য যেন এক্সটেনশন হয় এবং রিভিউটা দেখা হয়, তারপরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা আপনারা নিন বা আমরা নিই। সুতরাং এটা আপনাকে করার চেষ্টা করতে হবে, যিনি এটা করতে হবে, এই দাবি কিন্তু আমি রেখেছি। আর একটা কথা আমি তুলেছিলাম যে নোটিফিকেশনে যদি প্রেসারদের জন্য আলাদাভাবে হয়, এই বিষয়ের জন্য আমি বলেছিলাম যে এরকম যে আপনারা 2016-দেরকে নিয়ে সবাইকে নোটিফিকেশন করেছেন একসঙ্গে, উল্লেখ করেছেন রিভিউ না দেখে যদি রিভিউ কোনো পজিটিভ রেজাল্ট আসে তাহলে নোটিফিকেশন আপনারা যে কোনো ভাবে কোনো শর্তহীন ভাবে ক্যান্সেল করতে পারেন। তো কেন আপনারা এরকম ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? যদি রিভিউ পজিটিভ হয় তো সেক্ষেত্রে ওখানে একটা জটিলতা তৈরি হবে, সেখানে আপনার টাকা ব্যাক দেওয়ার ব্যাপার আছে তাদেরকে, বা কি করবেন না করবেন এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা এটা আমি জানতে পেরেছি। কিন্তু উনি এই ব্যাপারে ব্যাপারটা মুখ থেকে একটু কেমন করে বললেন যে এই ব্যাপারে আমরা এখন বলতে রাজি নই, এইসব এখন তার আলোচনার বিষয় নয়। পরে উনি ভাববেন, মানে উনি জটিলতা তৈরি করবেন আগে, তারপরে ভাববেন যে সমাধান কি করে হবে। ব্যাপারটা এরকম আমার মনে হয়েছে, জানি না কি হবে। যদি ডেট এক্সটেনশন হয় সেটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো। আমরা চেষ্টা করবো, আবার অন্য কোনো ভাবে চেষ্টা করবো, আমাদের কি হয়। ফোরামের তরফ থেকে আমি রাহুল ইসলাম, তার সাথে ধন্যবাদ। আর বাকি যে বিষয়গুলো আছে আরো যারা ছিল তারা বলবে। ধন্যবাদ। হ্যালো, ডাব্লিউবিইউর তরফ থেকে আমি জগদীশ বরণ ছিলাম। প্রথমেই বলে নিই যে আজকে আমাদের যখন আলোচনাটা শুরু হয়, দেখুন আমি আজকে আলোচনা থেকে বেশ কিছু পজিটিভ জিনিস পেয়েছি, সেটা আমি আপনাদের সামনে বলছি। সত্যি বলছি, আমি কিছু পজিটিভ অবজারভেশন আমার আছে। আজকে আলোচনাটা যখন শুরু হয় তখন প্রথমে এটা দিয়ে শুরু হয় যে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেটা আমাদের রিভিউকে স্ট্রং করবে। সেই পয়েন্টের উপরে আমরা জোর দেবো যেটা আমাদের রিভিউকে স্ট্রং করবে। কারণ আমাদেরকে ফিরে আসতে গেলে রিভিউই একমাত্র রাস্তা, এক্সাম কিন্তু কোনো মতে আমাদের ফেরার বিকল্প নয়। অতএব আমরা প্রথমেই এটা ফিক্স করে দিচ্ছি যে এক্সাম নিয়ে আজকে আমাদের আলোচনা নয়, আমরা রিভিউটাকে কিভাবে স্ট্রং করা যায় এবং কিভাবে রিভিউ স্ট্রং করে রিভিউ থেকে জিতে এসে আমরা যাতে ফিরে আসতে পারি আমাদের এই চাকরিতে, সেটা নিয়েই আমাদের আলোচনাটা মুখ্য বিষয় হিসেবে থাকবে। প্রথমেই আমরা এটা ক্লিয়ার করে দিই। সেখানে উনি নিজে থেকেই প্রস্তাব দিচ্ছেন যে আপনাদের কি কি মনে হয় যে এই পয়েন্টের উপরে ভিত্তি করে, উনি নিজে থেকেই প্রস্তাবটা দিয়েছেন যে আপনারাই বলুন যে কোন কোন পয়েন্টের উপর দিয়ে গেলে পরে আমাদের রিভিউটা স্ট্রং। তখন আমাদের কাছে আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পুরো একদম কপি নিয়ে দেখিয়ে সমস্ত দিক থেকে যুক্তি সাজিয়ে বলেছি যে কোর্টের অবজারভেশনে কোন কোন দিকগুলোকে ইলিগ্যালিটিস বা কোন কোনগুলোকে টেন্টের হিসেবে ধরা হয়েছে, এবং একটা ক্যাটাগরি রয়েছে যাদেরকে এর মধ্যে কোনো কিছুতেই ফেলা হয়নি, সেটা হচ্ছে কি ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে যাদের নিয়োগ হয়েছে। এবং টিচারদের মধ্যে ম্যাক্সিমামটাই সেখানে রয়েছে, ম্যাক্সিমামটাই প্রায় 14,000। এবং এদের যদি একটা সার্টিফাইড লিস্ট যদি তারা কোর্টে জমা করে এফিডেভিট আকারে, তাহলে পরে আমাদের রিভিউটা স্ট্রং হবে এবং এই প্রায় 14,000 টিচারের ফিরে আসাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং শেষমেশ অনেক যুক্তি তর্ক দিয়ে আমরা ওনাকে এটা রাজি করাতে পেরেছি যে হ্যাঁ, এই লিস্ট দিলে অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না। এটা উনি নিজে মুখে বলেছেন যে এই লিস্ট দিলে কোনো ক্ষতি হবে না, এবং এই লিস্ট দেওয়ার জন্য ওনার ইচ্ছা আছে, এটাও উনি স্বীকার করেন এবং উনি দেবেন। কিন্তু তার আগে কোনো লিগালি কোনো সমস্যা আছে কিনা আছে উনি একবার ওনার সিনিয়র কাউন্সিলের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবেন। এটা গেল প্রথম। আমাদের দ্বিতীয় বিষয় ছিল যে আমরা আজকে সোশ্যালি প্রচন্ড হ্যারাস করি।
আমরা আমাদের সোসাইটিকে ফেস করতে পারছি না, আমরা আমাদের গুরুজনদের ফেস করতে পারছি না, আমরা বলতে পারছি না যে আমরা কি আদৌ টেন্টেড না আনটেন্টেড, কি এটা কিভাবে আমাদের সঙ্গে একটা সোশ্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে, এবং তার জন্য দায়ী আপনারা। তাহলে এখান থেকে বাঁচানোর জন্য সবার আগে যেটা দরকার, এই লিস্টটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা দরকার, আপনাদের ওয়েবসাইটে। অ্যাটলিস্ট সেই ওয়েবসাইটে আমরা লিস্টটা দেখে বলতে পারবো যে দেখুন আমি আনটেন্টেড। আমাদের ক্ষেত্রে সোশ্যাল জাস্টিস একটু হলেও ফিরে আসে। সেখানে আরো একটা পয়েন্ট এরকম ছিল যে ওয়েবসাইটে দিলে দেখুন যখন লিস্টটা পাবলিশ হবে, এই 14,000 টিচারের মধ্যে প্রত্যেকটা টিচার কিন্তু সবার আগে নিজের নামটা খুঁজবে কি, এটা উনি অ্যাডমিট করেছেন যে হ্যাঁ সবার আগে সবাই নিজের নামটাই খুঁজবে, যে আমার নামটা কোথায় আছে, কেউ কিন্তু অন্যের নামটা আগে খুঁজতে যাবে। যদি কোনো একজন সে যোগ্য বৈধ তার নামটা বাদ চলে যায়, তাহলে পরে কিন্তু তার জীবনটা সর্বনাশ হয়ে যাবে। এবং উনিও সেটার সঙ্গে একমত যে হ্যাঁ এটা সত্যিই হবে। যদি এরকম কেউ হয় তাহলে পরে আমাদের লিস্টটা পাবলিশ করার আগে সেটাকে আবার একবার চেক করে নেওয়া হবে। যদিও উনি স্বীকার করেছেন যে ওনার কাছে লিস্ট আছে, ডিআইদেরকে সেই লিস্ট উনি দিয়েছেন, সেই লিস্ট উনি পুনরায় চেক করবেন, এবং ওনার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো একটাও অভিযোগ আসেনি যে কোনো বৈধ টিচার মাইনে পাচ্ছেন না, এরকম ভাবে কোনো অভিযোগ আসেনি। হ্যাঁ, সেই কারণে উনি বলছেন যে অলরেডি লিস্ট রেক্টিফাই হয়ে গেছে, যেটা ফার্স্ট স্কুল জয়নিং বা নন জয়নিং অপশন ছিল সেগুলো রেক্টিফাই হয়ে গেছে, অতএব লিস্ট ওনার কাছে রেডি আছে, এটাও উনি বলেছেন। লিস্ট দিতে ওনার কোনো অসুবিধা নেই, এবং লিস্ট দিলে যে আমাদের রিভিউটা স্ট্রং হবে, এবং অ্যাটলিস্ট স্ট্রং না হলে কোনো ক্ষতি হবে না, এটা আজকে উনি স্বীকার করেছেন, এবং উনি লিস্ট দেবেন এবং সেটা ওয়েবসাইটে পাবলিশ করবেন। এটা আমরা ওনাকে আজকে রাজি করাতে পেরেছি। এবার বিষয়টা হচ্ছে সেটা ফাইনাল কবে হবে। বারবার তো আমারও বারবার বলেছি যে আমরা আপনাদের উপর বিশ্বাস করি না। আমি তো নিজের একটি কথা বলতে বারবার বলেছি না, আমরা কেউ আপনাদের উপর বিশ্বাস করি না। আপনারা বারবার একই কথা বলে আসেন কিন্তু সেন্টেন্স দেন না, তাহলে পরে আপনাদের উপরে আমরা ভরসা করবো কিভাবে? তো বলছে, তো তখন ওনার এটা বক্তব্য যে দেখুন আপনাদের ক্ষেত্রে বাঁচুক, এই আপনাদের চাকরিটা ফিরে আসুক, তার জন্য যেটুকু করার তার জন্য কিন্তু আমরা বারবার বলছি সেটা আমাদের রিভিউ পিটিশনটাকে দেখুন, তাহলেই হবে। রিভিউ পিটিশনে কিন্তু বারবার আপনাদের যাতে ফিরে আসতে পারেন সেইভাবে আমরা আপনাদের রিভিউ পিটিশনটা করেছি, এবং রিভিউ পিটিশনটা আরো কিভাবে স্ট্রং করা যায় সেটা আপনারা বললেন, সেটা আমরা অবশ্যই সিনিয়র কাউন্সিলের সঙ্গে আলোচনা করব, করে এই লিস্ট আমরা এফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে জমা দেব। অ্যাটলিস্ট তাতে কোনো ক্ষতি হবে না, এটা উনি আজকে স্বীকার করেন। এবং আমি ব্যক্তিগতভাবে আজকের এই আলোচনা থেকে আশাবাদী যে ভ্যালিডিটি টাইম পিরিয়ডের মধ্যে যারা রিক্রুট হয়েছে তারা খুব বেশি অতি উৎসাহ নেওয়ার দরকার নেই। এখনো পর্যন্ত সরকারের উপর আমাদের চাপ রাখতে হবে যাতে আমাদের সার্টিফাইড লিস্ট আগামী 8 তারিখে পাবলিশ হয়, যেমনটা বিমলা বললেন। ডেটটা 8 তারিখে উনি বলেছেন যে হ্যাঁ আপনারা আশা রাখতে পারেন যে 8 তারিখের মধ্যে মতো, এবং শুধু লিস্ট ওয়েবসাইটে পাবলিশ না, সুপ্রিম কোর্টেও যাতে এফিডেভিট আকারে জমা করেন, তার জন্য সরকারের উপর প্রেশারটা রাখতে হবে। এবং অধিকাংশ যারা আজকে বাড়ি বসে রয়েছেন, বাড়িতে বসে হয়তো ফেসবুক লাইভের মাধ্যমে আপডেট নিচ্ছেন, তাদেরও বলবো সবকিছু বাড়ি বসে থেকে হবে না। মাত্র এই অল্প সংখ্যক কিছু দিয়ে সরকারের উপরে বা এসএসসির উপরে চাপ সৃষ্টি করা যাবে না। রাস্তায় নামুন। এক্সাম কিন্তু যতই পড়াশোনা করুন, এক্সাম কিন্তু এই চাকরিতে ফিরে আসার কোনো বিকল্প নয়। এই চাকরিটাই ফিরে আনতে হবে, তার জন্য কিন্তু রাস্তার লড়াইটা চালিয়ে যেতে হবে। যদি আমরা চালিয়ে যেতে পারি, আজকে হয়তো তাদেরকে আমরা স্বীকার করাতে পেরেছি যে হ্যাঁ এই লিস্টটা দিলে